বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, আপনাদের জন্য আমাদের নিয়মিত অনুষ্ঠান আপনার ডাক্তার অনুষ্ঠানে হৃদরোগীদের বা হার্টের নানা সমস্যা নিয়ে কথা বলবেন আজকের আমাদের প্রিয় অতিথি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সুহাইব আহমদ শোয়েব স্যার। সালামু আলাইকুম। ধন্যবাদ জুয়েল ভাই। সুধীবৃন্দ, হৃদরোগে সারা বিশ্বে প্রায়ই বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমাদের এই হৃদরোগ বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে হয়। এটা অত্যন্ত মারাত্মক একটা রোগ বা ব্যাধি এবং এটার প্রতিরোধ সম্পর্কে আগে সচেতন হওয়া দরকার। তাই এই বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ এই রোগটি আমাদের জানা দরকার, সেবা নেওয়া দরকার, প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে সচেতন হওয়া দরকার এবং এর চিকিৎসা কী তাও জানা দরকার। তো এই বিষয়ে আজকে আমাদের মিডিয়া সেন্টারে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ স্যার। ওনার কাছে আমরা জানবো বিস্তারিতভাবে। তো এবার প্রশ্নে চলে যাই। স্যারকে আমি প্রথম প্রশ্ন করছি, স্যার, হৃদরোগ বিশ্বে গুরুত্বপূর্ণ ঘাতক হিসাবে চিহ্নিত, এ ব্যাপারে কিছু বলুন। হৃদরোগ বিশ্বে এই মুহূর্তে বলেন যত প্রাণঘাতী রোগ আছে বলেন, তার মধ্যে হৃদরোগ অন্যতম এবং এর ভয়াবহতা খুবই তীব্র। এবং আমাদের যদি হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তখনই আমরা আসলে এই পৃথিবী থেকে আমরা চলে যাচ্ছি। তো আমাদের এই বেঁচে থাকতে হলে আমাদের এই হৃদযন্ত্রকে আমাদেরকে চালু রাখতে হয়। জি স্যার। তো যে যন্ত্রটা চালু থাকলে আমরা বেঁচে থাকি, সেটাতে যখন আক্রান্ত হবে, স্বভাবতই আমরা সহজভাবে বুঝলে আমাদেরকে এই পৃথিবীর আমাদের অস্তিত্ব আর থাকতেছে না। জি। কিন্তু দিন দিন বিভিন্ন আমাদের বর্তমান সমাজের এবং আমাদের লাইফস্টাইল, আমাদের বিভিন্ন ধরনের কারণে এবং বিভিন্ন রোগ ব্যাধি জন্মগত এবং আমাদের ব্যক্তিগত কারণেও আমাদের এই রোগের তীব্রতা এবং বাড়ছে। আমরা আসার দিকটা হচ্ছে গিয়ে এখন আগের চেয়ে রোগ নির্ণয়টাও কিন্তু আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। যেন আমরা বুঝতে পারছি, আগে অনেক সময় আমরা বুঝতে পারতাম না যে এই রোগীটা কেন মারা গেলেন। হঠাৎ সাডেন কার্ডিয়াক ডেথ বলি আমরা, সুস্থ সবল লোক ছিলেন, উনি মারা গেলে আমরা হয়তো বিভিন্ন কারণ দর্শাইতাম। এখন বোঝা যাচ্ছে না, দেখা যায় একটু পরীক্ষা নিরীক্ষা করলেই বোঝা যায় যে উনি হৃদরোগের কারণেই মারা যাচ্ছেন। তো হৃদরোগ প্রতিনিয়তই বাড়ছে, সংখ্যা বাড়ছে, এটা বাড়তেছে। এবং হৃদরোগের যেটা হয়ে গেলে তো আমাদের রোগের চিকিৎসা করতে হবে আমাদেরকে। এটা দুই ধরনের আছে। ইমিডিয়েট, কখনো আমাদের হৃদয় বলেন, আমাদের হার্ট বলেন, যদি আক্রান্ত হয়, সাথে সাথে হার্ট অ্যাটাক হয়ে গেলে তাৎক্ষণিকভাবে এটা সিসু বলি আমরা, সেখানে যে করোনারি কেয়ার ইউনিটে যে আমাদের চিকিৎসা নিতে হয়। আর যাতে দীর্ঘস্থায়ী এই ক্রনিক ডিজিজ যাতে আছে তাদেরকে চিকিৎসা এবং আজীবন ওনাদের চিকিৎসা নিতে হবে, ওনারা সুস্থ থাকার জন্য, কখনো যেন আক্রান্ত না হন বা পরবর্তীতে আক্রান্ত না হন, এই জন্যই। আচ্ছা, থ্যাংক ইউ স্যার আপনার সুন্দর মতামতের জন্য। শুধু দর্শকবৃন্দ, এর পরের প্রশ্নে আমরা আসি। স্যার, আমাদের সিলেট বিভাগের কথাই যদি বলে, দেশের কথাও আমরা বলতে পারি। প্রত্যন্ত অঞ্চলের রোগীরা বোঝে না কোনটা এই কার্ডিয়াক অ্যারেস্ট বা আমাদের হার্ট ব্লক হয়ে যাচ্ছে, নাকি হৃদরোগের ব্যথা, নাকি গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে, গ্যাস্ট্রিক জনিত ব্যথা হচ্ছে, এটা বুঝতে পারে না। তো সাধারণভাবে গ্রামের এই প্রত্যন্ত অঞ্চলের লোকজন কি লক্ষণ বা উপসর্গ হলে তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন বা টার্সিয়ারি লেভেল হাসপাতালে আসবেন? প্রাথমিক পর্যায়ে এই লক্ষণটা সম্পর্কে যদি আপনি বলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন। জাস্ট সময় মতো এই হৃদরোগে আক্রান্ত আমরা হার্ট অ্যাটাক বলি, জি স্যার, সেটা বুঝতে না পারার কারণেই দেখা যাচ্ছে যে রোগীটা সঠিক সময় চিকিৎসা পেলে উনি হয়তো বেঁচে যেতে পারতেন, ওনার সমস্যা হতো না, এবং এই হার্ট অ্যাটাকের যে কমপ্লিকেশন বলে সেগুলো হইতো না। তো সাধারণ মানুষরা যদি আমরা বুঝতে পারি বা আমরা হৃদরোগ যে হার্ট অ্যাটাকটা বলতে আমরা কি বুঝি, তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা কিন্তু যাদের নিকটবর্তী আমরা যে এখানে হৃদরোগের চিকিৎসা আছে সেখানে চলে যেতে পারি, তাহলে আমাদের অনেক সমস্যারই সমাধান হয়ে যায় এবং রোগী দ্রুত আরোগ্য লাভ করেন। তো সহজভাবে বলতে গেলে আমরা হৃদরোগের যে 3টা ক্লাসিক্যাল লক্ষণ বলে, সেটা হচ্ছে কি
আমরা বলি সেন্ট্রাল চেস্ট পেইন, বুকের ঠিক এই জায়গাটাতে আপনার ব্যথা হবে। এই ব্যথাটা, মধ্যভাগে। হ্যাঁ, মধ্য ব্যথা হবে, এই হাড়ের নিচে সাধারণ ব্যথাটা হবে। এবং কখন ব্যথাটা হবে? যখন উনি হয়তো কোনো কাজের মধ্যে আছেন, উনি দেখা যায় এক্সজশন বলে, উনি কাজের মধ্যে আছেন, তখন ওনার ব্যথাটা শুরু হলো। এবং উনি দেখা যায় যদি উনি রেস্ট নিচ্ছেন, আবার ব্যথাটা কমে যাচ্ছে, অথবা উনি কোনো একটা, সবাই আমরা স্প্রে বলি আমরা, জিহ্বার নিচে দিলে সেটা কমে যায়, তাহলে অনেকটা বোঝা যায় যে এটা ওনার হাড়েরই ব্যথা, বুকেরই ব্যথা। কিন্তু হার্ট অ্যাটাকটা কখন দেখা যায়? এত তীব্র ব্যথা হলো, এটা উনি 5 মিনিট ওনার কোনোভাবেই সেটা কমতেছে না, এবং এই রোগীরা কখনোই আগে ওনারা মনে হয় যে উনি মারা যাবেন, এরকম ব্যথাটা হচ্ছে। এবং ওনার অনেক সময় দেখা যায় সাথে ওনার ঘাম হয়, উনি মনে হয় যে উনি বমির একটা ভাব আসে, বমি বমি হয়। এবং অনেক সময় অনেকেই দেখা যায় বাম হাতের দিয়ে নেমে আসে, এই ব্যথাটা নেমে আসে। এরকম যদি কোনো কারো এরকম লক্ষণ দেখা যায়, সাথে সাথে যেখানে গ্রামে থাকলে কোনো হেলথ কমপ্লেক্সে বা কোনো শিশু যেখানে একটা ইসিজি ওনারা করাইলেই আপনার ওনার বোঝা যায়। অনেক সময় ট্রপোনিন আই বলে একটা রক্তের একটা টেস্ট, এর সাথে সাথেই আপনার অনেকে আধুনিক আছে হাই সেন্সিটিভ, সাথে সাথে এটা বোঝা যায় হার্ট অ্যাটাক হলো কিনা না, অথবা ট্রপোনিন মানে 1-2 ঘন্টার মধ্যে বুঝতে পারেন। তাই এরকম লক্ষণ যাদের, কাদের, বিশেষ করে যাদের 40 ঊর্ধ্ব বা একটু বয়স্ক, এবং যাদের হাইপারটেনশন, ব্লাড প্রেশার, যাদের ডায়াবেটিস, যাদের কোলেস্টেরল, তাদের থাইরয়েড, যারা খুব স্ট্রেসে থাকেন, ওনারা যদি এই ধরনের হন, যাদের রিস্ক ফ্যাক্টরগুলো আছে, ওনারা অতি বিলম্বনে মানে সাথে সাথে ওনার নিকটবর্তী কোনো শিশুতে চলে যাবেন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ স্যার। সুধীবৃন্দ, আমাদের হার্টের ব্যথা কোনটা, গ্যাস্ট্রিকের ব্যথা কোনটা, এই সম্পর্কে উনি ডিফাইন করলেন, ডিফারেন্সিয়েট করলেন। কাজে আমরা এখন বুঝতে পারছি কোন ধরনের বুকের ব্যথার কারণে কোন ধরনের অসুখ হতে পারে, এবং কি ওষুধ গ্রহণ করতে হবে, কোথায় যেতে হবে, এই সম্পর্কে আমাদের সাবধান হতে হবে। স্যার, এবারে প্রশ্ন, আমরা প্রায়ই দেখি বা শুনি যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে সাধারণত রাত্রির শেষ ভাগের দিকেই বেশি রোগী মারা যায়, এরকম প্রায়ই শোনা যায়। এটা আদৌ কতটুকু সত্য? এটা আসলে সত্য বা মিথ্যা ব্যাপার না। একটা হৃদরোগ যিনি আছেন, আমি আগেই বললাম, একটা সুস্থ সবল লোক, ওনার হার্ট অ্যাটাক হওয়ার না সম্ভাবনাই বেশি। কিন্তু যাদের রিস্ক ফ্যাক্টর আছে, যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, যাদের প্রেশার আছে, হ্যাঁ, যাদের খুবই স্ট্রেসফুল লাইফে থাকেন, যাদের কোলেস্টেরল খুবই হাই এবং নিয়মিত ওষুধ সেবন করেন না, ওনারা যে কোনো সময় এটাতে আক্রান্ত হতে পারে। ওনাদের হার্টের রক্তনালীর যে ব্লকটা থাকে, সেটা যে কোনো সময় সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। এই সম্পূর্ণ যখন বন্ধ হয়ে যায় কোথাও, তখনই ওনারা এই রক্তনালী ওইখানে যে হার্টের যে মাংসপেশিতে এই ব্লাড সাপ্লাই থাকে, ওটা যখন বন্ধ হয়ে যায়, ওনারা আক্রান্ত হন। এবং তখন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তো রাতে ঘুমের মধ্যেও হতে পারে। দেখা যাচ্ছে ওনারা যদি ওনার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, প্রেশার ওনার থাকে, ওনার নিয়ন্ত্রণ করেন নাই, ঘুমের মধ্যেও ওনার হতে পারে। যে হবে না এরকম কথা নাই, কিন্তু দেখা যায় যে সাধারণত দেখা যায় যারা কোনো কাজকর্মের মধ্যে থাকে ওই সময় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বাট ঘুমের মধ্যেও হতে পারে ওনাদের। থ্যাংক ইউ স্যার। সুধী শ্রোতা দর্শক, স্যার যেটা বললেন, অর্থাৎ শুধু রাত্রির শেষ ভাগে না, যে কারো 50 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্বের পর থেকেই দেখা যায় হার্টের যে সমস্ত রক্তনালিকাগুলো আছে এর মধ্যে চর্বি জমে যায়। কাজে এই চর্বি জমার কারণ হচ্ছে রক্তের নালীগুলো বন্ধ হয়ে যাওয়া। কাজে এটার জন্য নির্দিষ্টভাবে সচেতনতার প্রয়োজন আছে, ঔষধ সেবনের প্রয়োজন আছে। কাজেই আমাদের সচেতনতা আগে সৃষ্টি করতে হবে, পাশাপাশি হৃদরোগ বিশেষজ্ঞের সহায়তায় আমাদের এই ঔষধগুলো কি কি গুরুত্বপূর্ণ ওষুধ আছে তা আমাদের সেবন করা জরুরি। কাজেই যে কোনো 24 ঘন্টার যে কোনো সময়টাই একজন রোগীর জন্য গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা জানতে চাই যে আগে হৃদরোগের চিকিৎসার জন্য শুধু ঢাকায় যাওয়া লাগতো, সিলেটবাসী কত কষ্ট করে যেতেন। এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়া সত্ত্বেও এখন কি আমাদের এই হার্টের উন্নত মানের চিকিৎসার জন্য, যেহেতু আমরা শুনেছি, পত্রপত্রিকায় দেখেছি, আপনাদের কাছে জেনেছি, ওসমানী মেডিকেল কলেজে এখন হাইলি সফিস্টিকেটেড কার্ডিয়াক বিভাগ আছে, অর্থাৎ কার্ডিওলজিস্ট যারা আছেন, এবং এই যে হাসপাতালের যে এবং ওসমানী মেডিকেল কলেজের বিভাগটি, এর মাধ্যমে কি সিলেট ওসমানী মেডিকেল কলেজেই এই হার্টের চিকিৎসা দেওয়া সম্ভব, বা কোনগুলো সম্ভব আর কোনগুলো সম্ভব না, এই ব্যাপারে যদি আপনি সংক্ষিপ্ত কিছু বলেন। ধন্যবাদ জুয়েল ভাই।
এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপনি প্রশ্ন করেছেন, এবং এটা তথ্য আমি মনে করি সিলেট সহ সমগ্র সিলেটের বিভাগের সবারই একটু সমগ্র ধারণা থাকা উচিত। জি। কারণ সিলেট উসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি ডিপার্টমেন্ট, এটা আসলে শুধু সিলেট শহরকে না, সিলেট জেলাকে না, এটা আসলে সম্পূর্ণ সিলেট বিভাগকেই আপনার সেবা প্রদান করে থাকে। সেই প্রত্যন্ত গ্রাম থেকেও এখানে আসে। জি তো যারা আসেন ওনাদের জানা থাকে যে এখানে আসলে কী ধরনের ওনারা সেবা পাবেন, জি তাহলে সবার সুবিধা হয়, ওই ধরনের ওনাদের প্রস্তুতি থাকে এবং দ্রুত চলে আসতে পারে। সময় পরিক্রমায় সরকার এবং আমাদের হসপিটাল প্রশাসন এবং আমাদের দক্ষ কার্ডিওলজিস্ট এবং সবার সহায়তায় জি আগের চেয়ে অনেক বড় পরিসরে আমরা এখন জি স্যার। হৃদরোগীদের আমরা সেবা দিতে পারতেছি। এবং হার্টের যেটা আপনি যেটা বললেন, এখন হচ্ছে আমাদের যারা হার্ট অ্যাটাক হয়ে আসে ওনাদেরকে সিসিউতে আমরা, এবং অন্যান্য যাদের মানে হার্ট অ্যাটাক ছাড়াও হার্টের অন্যান্য যেগুলো সমস্যা আছে, জন্মগত সমস্যা, অন্যগুলো সমস্যা, সেগুলো আমরা দিচ্ছি। অ্যাকুট অ্যাটাক মানে এই মুহূর্তে যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে ওনাদের জন্য যেটা হচ্ছে, আমরা আমাদের ক্যাথল্যাব থাকার কারণে, ক্যাথল্যাব স্যার। হচ্ছে যেখানে এনজিওগ্রামে সহজভাবে হয়, এনজিওগ্রামে আমরা আধুনিক যে চিকিৎসা সেটার মাধ্যমে আমরা যে ব্লক আমরা কারো নির্ণয় করতে পারি, এবং সেটাতে আমরা বলি যে স্ট্যান্টিং করা করা পিসিএ করা, মানে রিং লাগানো সহজভাবে, সেটারও ব্যবস্থা এখানে আছে। জি স্যার। এখন হচ্ছে 24 ঘন্টা না, কিন্তু আমাদের আমাদের আস্তে আস্তে আমরা হয়তো সবসময় দেওয়ার এই সেবা দেওয়ার ব্যবস্থা চালু হবে। আমরা দিনের বেলা আমরা এই জি সুবিধাটা দিচ্ছি, সবাইকে পাচ্ছেন, এবং দিন দিন এটার পরিধি বাড়তেছে। এবং একটা ভালো দিক হচ্ছে গিয়ে আমাদের বর্তমানে এই সরকারের সময়ে আমাদের আরেকটা নতুন ক্যাথল্যাব এনজিওগ্রামের যে মেশিন এটা আসছে আমাদের, সেটা খুব শীঘ্রই চালু হবে, এবং জি স্যার। এটার মাধ্যমে হয়তো আমরা আরো বেশি সেবা দিতে পারবো। থ্যাংক ইউ স্যার। শুধু দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে কিভাবে ঢাকা না গিয়েও আমাদের সিলেট বিভাগের সবেধন নীলমণি সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে এই সুন্দর সেবা প্রদানের জন্য ক্যাথল্যাব তৈরি করা হয়েছে, যেখানে স্টেন্টিং, বাইপাস এবং বিভিন্ন রকমের এনজিওগ্রামও করা হয়ে থাকে। তো এর মাধ্যমে যে ইন্টারন্যাশনাল মানের, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক মানের সেবা প্রদান আমরা সিলেটেই দিতে পারছি। তো আমাদের এখন ঢাকা যাওয়ার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ, স্যার যেটা বললেন। কাজে আপনার এই ধরনের কোনো রোগী যদি আপনারা থাকেন প্রত্যন্ত অঞ্চলে, সরাসরি আপনারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসবেন। ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ এবং হাসপাতাল এবং মেডিকেল কলেজ আপনাদের সেবায় নিয়োজিত আছেন। সুধীবৃন্দ, কাজে আমাদের সচেতন হতে হবে। স্যার, আমিও দেখেছি এবং খোঁজখবর নিয়ে জানলাম যে গত কিছুদিন পূর্বে আপনারা ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মিলে আপনারা যে ক্যাথল্যাবে সম্প্রসারণ করছে, এটা কিভাবে মানে সম্ভব হচ্ছে বা কত দূর এটা এগিয়ে গেছে? ধন্যবাদ। এটা হচ্ছে গিয়ে আমাদের নতুন ক্যাথল্যাব আমরা পেয়েছি। আমাদের দ্বিতীয় ক্যাথল্যাব আগেরটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, জি এবং নতুন একটা এনজিওগ্রাম মেশিন যেটা বলে সেটা যদি নতুন আসে না এবং আনুষঙ্গিক যদি সেটার সুবিধা না থাকে তাহলে সেবাটা দেওয়া যাচ্ছে না। জি তো আমাদের এই যে ক্যাথল্যাব মেশিনটা অলরেডি চলে আসছে, এবং এটা স্থাপনার করার কাজ প্রক্রিয়াধীন। জি স্যার। আশা করা হচ্ছে কয়েক মাসের মধ্যেই এটা চালু হবে, জি স্যার। এবং আমরা আশাবাদী এর মাধ্যমে আমরা সবাইকে জি স্যার। দ্রুত সেবা দিতে পারবো, এবং থ্যাংক ইউ স্যার। আধুনিক যে চিকিৎসা জি সেটা স্যার। এবং স্বল্প খরচে, জি স্যার। কারণ সরকারি ইয়েটাতে আমরা তো কোনো বাড়তি কোনো খরচ নেই। হ্যাঁ, সরকার অনেক কিছুই এখানে ব্যয় বহন করেন। তো স্বল্প খরচে এবং আধুনিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে ক্যাথল্যাব যদি যখন সম্পূর্ণ জি চালু স্যার। হবে। ধন্যবাদ স্যার। শুধু দর্শক শ্রোতা, স্যার যেটা বললেন ক্যাথল্যাব সম্প্রসারণ হচ্ছে, অর্থাৎ আমাদের রোগ নির্ণয় এবং রোগের প্রতিরোধ প্রতিকারের জন্য যে ক্যাথল্যাব তৈরি করা হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে, এটা আমাদের গর্ব, সিলেটবাসীর গর্ব। স্যারদের ঐকান্তিক প্রচেষ্টায়, অর্থাৎ কার্ডিওলজি বিভাগ এবং ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সমন্বয়ের মাধ্যমে এটা সম্পন্ন হচ্ছে। আমরা আশাবাদী আমরা আন্তর্জাতিক মানের সেবা এই ক্যাথল্যাব থেকে পাবো। স্যার, আরেকটা প্রশ্নে আমি যাচ্ছি, সেটা হচ্ছে কিছুদিন আগে আপনারা যুগান্তকারী একটা ঘটনা ঘটিয়েছেন। সেটা হচ্ছে আগে বয়স্ক রোগীদের বিভিন্ন রকমের স্পেসিং থেকে শুরু করে ডিভাইস বসানো হতো, কিন্তু মফস্বল হাসপাতালগুলোর মধ্যে এই প্রথম আপনারা বেশ কিছু সংখ্যক প্রায় 8 জন শিশু রোগীর দেহে ডিভাইস বসিয়েছেন। তো এইটা আপনার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ওসমানী মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগের পক্ষে সম্ভব হয়েছে, এটা কিভাবে আপনারা করলেন? হ্যাঁ, এটা আসলে খুবই একটা যুগান্তকারী একটা
বিষয় এবং জি এটা স্যার। সিলেটের গৌরব এবং এটা আশার হচ্ছে যারা জন্মগতভাবে যেসব শিশুরা হৃদরোগ নিয়ে আসেন জি স্যার। ওনারা আসলে এবং দেখা যায় যদি সে অসচ্ছল কোনো পরিবারের হয়, যে ছেলেটা যে সন্তানটা আগামী দিনে দেশ এবং তার পরিবার সমাজের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যতের কারণ সে তার এটার জন্য হতে পারে না। জি স্যার। তো তাদেরকে যে জন্মগত ত্রুটি যাদের আছে সেটা যদি সঠিক সময়ে কারেকশন করে দেওয়া যায়, জি। সে সুস্থ সবল অন্য মানুষের মতো জীবনযাপন করতে পারে এবং দেশের এবং সমাজের জন্য একটা হতে পারে। তো এটা আসলে খুবই জটিল এবং একটা ব্যয়বহুল চিকিৎসা। জি। এটা আমাদের কারো এখন যে আমাদের সরকারে আমরা ওসমানী মেডিকেল যে ফ্যাসিলিটি আছে তার মধ্যে দেওয়া সম্ভব না। জি। আমরা যদি একটু বলতে চাই এটা আসলে সম্ভব হয়েছে উসমানী মেডিকেল কলেজের কর্তৃপক্ষ, ডিরেক্টর স্যার এবং আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্টে আমাদের সকল কার্ডিওলজিস্টদের ওনাদের সহায়তা এবং হচ্ছে ঢাকা শিশু হাসপাতাল থেকে বিশেষজ্ঞ টিম যারা এটা জি। ওনাদের ওনাদের ওনারাই করেছেন এটা। আর আর্থিক যেটা সহায়তা করেছে জি স্যার। এটা হচ্ছে গিয়ে সত্যিকার ভাই ওনারা একটা সেবামূলক প্রতিষ্ঠান আমার দেখা জি। ওনারা এত ব্যয়বহুল করেছেন। জি স্যার। মুনতাদা এইড ওনারা একটা ইউকে মানে ইংল্যান্ডের একটা ওনারা আচ্ছা সেবামূলক প্রতিষ্ঠান। ওনারা এটা জি স্যার। আর্থিক দিকগুলা যে ডিভাইস দামি দিকগুলা এবং অন্যান্য খরচগুলো ওনারা বহন করেছেন। জি স্যার। তো মুনতাদা ঢাকা শিশু হাসপাতালের বিশেষ চিকিৎসক, উসমানী মেডিকেল কার্ডিওলজি ডিপার্টমেন্ট এবং হাসপাতাল কর্তৃপক্ষ সবার সহায়তায় এটা সম্ভব হয়েছে। জি স্যার। এবং ৮ জন যেটা বলেছেন আপনি সেটা আসলে এটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। প্রথমে আমরা রোগ নির্ণয় করেছি। জি এখানে স্যার। অনেক প্রায় ১০০-২ এর মতো রোগী ছিল। তাদের জি মধ্যে আমরা রোগ নির্ণয় করেছি এবং সবাইকে কিন্তু আসলে ওই যে আমাদের বলে ডিভাইস থেরাপি আমরা যে বোতাম দিয়ে আমরা বন্ধ করে দিই তাদের সম্ভব না। অনেকে জটিল থাকে তাদেরকে আসলে সার্জারি করতে হয়। জি স্যার। তো যাদেরকে এখানে ডিভাইস দিয়ে এবং এটা বয়স অনেক কিছু অনেক প্যারামিটার আছে তার জি মধ্যে স্যার। নির্ণয় করতে হয়। সেভাবে আমরা ৮ জন বা ১০ জন আমরা সিলেক্ট করেছিলাম। তাদেরকে দেওয়া হয়েছে। বাকিদেরকে রোগ নির্ণয় করা হয়েছে। ওনাদের ওষুধ দিয়ে চিকিৎসা করা হচ্ছে। যাদেরকে সার্জারি দরকার ওনারা হচ্ছে এই প্রতিষ্ঠানই জি স্যার। মুনতাদা ওনারা ঢাকায় ওনাদের সার্জনের মাধ্যমে ওনারা করার ব্যবস্থা করে দিবেন জি স্যার। বলেছেন এবং করছেন ওনারা। আর আমরা এই প্রজেক্টটা হয়তো আগামীতে চলবে। জি স্যার। আর আমরা আশা করতেছি আমাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজির মধ্যে শিশু কার্ডিওলজিতে আমাদের আগামী দিনে কেউ আসবেন। আমরা নিয়মিত এই সেবা দিতে পারবো জি। আমরা ওসমানী হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্ট থেকে। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। সুধীবৃন্দ, স্যার যেটা বললেন যে ওসমানী মেডিকেল কলেজে দেশের মফস্বল যে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে তার চেয়ে আমরা সর্বাগ্রে এই ব্যবস্থাটা দিতে পেরেছি। তবে যেটা বলা যায় 10 মিলে করি কাজ হারিয়ে জিতি নাহিলাজ, অর্থাৎ 10 হেডস আর বেটার দেন অন হেড। সবার সমন্বিত প্রচেষ্টা সব কিছুই সম্ভব। সেটা আমাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ এবং ইউকের ফান্ডিং যে আমরা সাহায্য সংস্থার যে ইয়েটা দেখলাম, মুনতাদা নামে যে সাহায্য সহকারী সংস্থা, ওনাদের যে ঔদার্যপূর্ণ স্বভাবের কারণে এবং সহযোগিতার কারণে এবং জাতীয় শিশু হাসপাতালের সহযোগিতার মাধ্যমে, অর্থাৎ এই চতুর্মুখী প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সেবাটা পাচ্ছি। আর স্যার যেটা বললেন যে এই রোগগুলো যেটা হয় শিশুর জন্মগতভাবে কিছু হৃদরোগ সৃষ্টি হয়ে থাকে, সেটা আমরা বলি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অর্থাৎ আমাদের যে হৃদরোগের 4টা ভাগ আছে, 4টা স্তর আছে, এর মধ্যে ডিফেক্ট থাকে। একদিক থেকে দূষিত রক্ত আর একদিকে চলে যায় বা বিশুদ্ধ রক্ত অন্যদিকে চলে যায়, যার ফলে এই সমস্যা হয়। এই আমাদের যে ছিদ্রটা বন্ধ করার জন্য যে প্রসেসটা, এটা স্যাররা নিয়েছেন এবং এটা বেশ কিছু রোগীর ডেটা স্থাপন করেছেন ডিভাইসটা। এছাড়া ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পিডিএ, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসিস, এই ধরনের আমরা বলি ডাক্তারি ভাষায়। তো যাই হোক, যে সমস্ত রোগীর স্ক্রিনিং করা হয় স্যাররা এই জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং কার্ডিওলজি বিভাগ ওনারা স্ক্রিনিং ব্যবস্থা করে বেশ কিছু রোগীকে নির্ধারণ করেছেন। যে কয়জনকে ওনারা সেবা দিয়েছেন পরবর্তী পর্যায়ক্রমিকভাবে তাদেরও সেবা পাবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। স্যারও যেটা বললেন, আর যাদের স্ক্রিনিংয়ের আওতায় আনবেন যে নির্দিষ্ট তারিখ অনুযায়ী তারা এই সুযোগ সুবিধাগুলো নেবেন। স্যার, আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে ইদানিং দেখা যায় যে যুব সমাজের মাঝে অর্থাৎ ইয়াং যারা আর কি, তাদের মধ্যে এই হার্ট অ্যাটাক বা হৃদরোগজনিত প্রবণতাটা বেড়ে গেছে। এটা একটা কারণ। পাশাপাশি দেখা যায় যে গর্ভবতী মহিলাদের
মধ্যেও ইদানিং হার্ট অ্যাটাকের প্রবণতা বা হৃদরোগজনিত সমস্যাগুলি বেশি দেখা যায়, এর কারণ হিসেবে যদি কিছু বলেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। এবং আমাদের যে প্রচলিত যে ধারণা, হৃদরোগ মানে আমাদের বয়স যখন অনেক বেশি হবে তখনই হবে, এইটার প্রশ্নটা একটা ভালো দিক আছে এবং একটা নেগেটিভ দিকও আছে। ভালো দিক হচ্ছে কি, এইটা আগে হয়তো ছিল, কিন্তু ইদানিং যেহেতু আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, আমাদের জি। রোগ নির্ণয়ের পদ্ধতিটা অনেক উন্নত হয়েছে, এখন আমরা বুঝতে পারি যে এটা হৃদরোগের কারণে হয়েছে, আগে ওটা জানা যেত না। জি। এই কারণে আগের চেয়ে বেশি সংখ্যক লোককে আমরা বলতে পারতেছি উনি হৃদরোগের কারণেই উনি মারা যাচ্ছেন, বা হার্ট অ্যাটাক হয়েছে, বা হৃদরোগের অসুখটা হয়েছে। তো আর নেগেটিভ সাইডটা যেটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্স দেখলে যে আগের চেয়ে কম বয়সে আগে যাদের হতো না, এদের এই গ্রুপটার ইদানিং আপনার হৃদরোগের প্রবণতা বেড়ে গেছে, অনেক অনেক আশঙ্কাজনকভাবেই বেড়ে গেছে। তো এটার অনেকগুলো কারণ আছে। হৃদরোগ, আমি আগেই বলছি, হৃদরোগ মানে শুধু হার্ট অ্যাটাকটা, এখানে হার্টের মধ্যে হার্টের ভালভ আছে, হার্টের অন্যান্য হার্টের মধ্যে জন্মগত ত্রুটি আছে, অনেক জন্মগত রোগ থাকে অনেকগুলো, আমরা অনেকেই অত সাধারণ মানুষরা বুঝতে পারবেন না সেগুলা। অনেকদের ইতিহাস দেখলে এক ফ্যামিলিতে কম বয়সে ওনাদের হিস্ট্রি নিলে দেখা যাবে ওনাদের ভাই বোন বা নিকটাত্মীয় কম বয়সে মারা যায়, হঠাৎ করে মারা যাওয়ার একটা ইতিহাস আছে। তো ওনাদের এই ইতিহাস যদি জানা থাকে, ওনাদেরকে অবশ্যই ওনাদের সঠিক সময় যদি ওনাদেরকে স্ক্রিনিং করেন, দেখা যায় ওনার ওই রোগটা থাকতে পারে। ওনাদেরকে সতর্কভাবে চলে, দেখা যায় কম বয়সে ওনারা মারা না যেতে পারেন, ওনাদের ইয়েটা হইতে পারে এবং চিকিৎসা করলে। আর কম বয়সে যুব সমাজে যেটা হচ্ছে, আসলে এটা হচ্ছে কি আমাদের বর্তমানে যুব সমাজে মাদকের যে একটা বিশাল প্রভাব, অনেকগুলা যেগুলো আমরা মাদকাসক্ত যেসব ড্রাগগুলা নিচ্ছেন, সেগুলো হচ্ছে ডাইরেক্টলি হার্টের মধ্যে এফেক্ট করে এবং হার্ট অ্যাটাকের কারণ আছে। তো এটা আশঙ্কাজনক। এইটা কাজে আমাদের সমাজকে এগিয়ে আসতে হবে, পরিবারকে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে এটা অনুধাবন করতে হবে যে আমরা যে মাদক আমাদেরকে কত বড় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। দেখা যায় ওনার এই বয়সে তো ওনাদের মানে চর্বি জমে হার্ট ব্লক হয়ে যাওয়ার কথা না, কিন্তু কেন হচ্ছে? তাৎক্ষণিক ওই মাদকের কারণে হচ্ছে। তো অতিরিক্ত ধূমপান, মাদক এবং অন্যান্যগুলা, সেগুলা অবশ্যই কারণ। এগুলো আমাদেরকে প্রতিরোধ সবকিছুই করতে হবে সব লেভেল থেকে। আর আপনার খুব বলছে, আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এবং অবহেলিত অংশ হচ্ছে গিয়ে গর্ভবতী মায়েরা বা টিনেজার, ওনাদের কিন্তু কিছু হার্টের অসুখ আছে, আমরা পেরিবার্টাম কার্ডিওমায়োপ্যাথি বলি, যে ওনারা কখনোই হৃদরোগে ছিলেন না, এটা কারণ ওইভাবে জানা যায় না, কিন্তু গর্ভকালীন সময় ওনাদের হৃদরোগ হয়ে থাকে। সেগুলাও কিন্তু সঠিক সময় চিকিৎসা নিলে ওনারা হার্ট ফেল হয়ে যায়, সেটা থেকে ওনারা আবার ভালো হয়ে যান। সেগুলো অনেকে ভালভের সমস্যা, হার্টের ভালভের রিউমেটিক ফিভার থেকে আমাদের হার্টের ভালভের সমস্যা হয়, সেই মহিলারা গর্ভকাল সময় সেটার মাত্রাটা বেড়ে যায়, অনেক সময় দেখা যায় ওনারা এই কারণে ওনারা জটিলতার মধ্যে পড়েন, তো সেই কারণে ওনারা হার্টের সমস্যা বাড়ে। তো গর্ভবতী মহিলা গর্ভ ধারণ করতে পারবেন কি পারবেন না, ওনাদের রিস্ক, এবং পালমোনারি হাইপারটেনশন আর অন্যান্য অনেক অসুখ আছে যেগুলো হচ্ছে গিয়ে, এবং গর্ভায়ণ সময় কিন্তু আমাদের ব্লাড প্রেশার হয়ে যায়, অনেকে ডায়াবেটিস হয়ে যায়। সেগুলোও যদি অনেকে যদি সঠিক সময় নির্ণয় না করা হয়, তাদের কিন্তু হৃদরোগের কারণ হয়ে যেতে পারে। তো ওনারা যদি, যাদের এগুলো সমস্যা আছে বা লক্ষণ থাকে, ওনারা অবশ্যই হার্টের চিকিৎসক এবং ওনাদের যাদের চিকিৎসক আছেন তাদের শরণাপন্ন হবেন। তার এই যে গর্ভবতী মহিলারা এবং ওনারা কিন্তু সঠিক চিকিৎসা আওতায় আসবেন, এবং এই হৃদরোগের এটা মাত্রা এবং প্রাদুর্ভাবটা আগের চেয়ে অনেক কমে যাওয়ার কথা, কমে যাবে এটাতে। আর সঠিকভাবে, আর আমাদের জীবনযাত্রারও বিশাল একটা ব্যাপার, আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের যে বর্তমান এই যে গ্যাজেটের কারণে, মোবাইলের বা আমাদের অতিরিক্ত ইউজ, আমরা রাত জায়গায় বেড়ে গেছে, এবং সেটার কারণে কিন্তু আমরা লাইফস্টাইল অনেক সময় স্ট্রেসফুল লাইফ, সেগুলোও কিন্তু আমাদের মানসিক, এটাও কিন্তু দীর্ঘ মেয়াদে কিন্তু হৃদরোগের একটা কারণ হয়ে যাচ্ছে। তো সংক্ষেপে বললে এইগুলাই হচ্ছে কি, আমরা যে দেখি কম বয়সী যারা আছেন তাদের হৃদরোগের অন্যতম কারণ। থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুধু বয়স্কদের হৃদরোগ আক্রান্ত হয় তা না, ইদানিং দেখা যায় যুবদের মধ্যে, অর্থাৎ ইয়াংদের মধ্যে এই মাদক এবং বিভিন্ন রকমের অপদ্রব্য সেবনের মাধ্যমে এবং তাদের জীবনযাপনের অর্থাৎ লাইফস্টাইলে পরিবর্তন আসায়, অর্থাৎ আজকাল রাত জেগে অনেকে অপ্রয়োজনীয় কাজ করেন, যেমন মোবাইল দেখেন, বিভিন্ন রকমের তথ্যপাত্র জানতে চান। তো রাত জায়গাটা বাদ দিতে হবে, মাদক সেবন বন্ধ করতে হবে। স্যার আরও যেটা বললেন
যে এই অপদ্রব্যগুলো যদি পরিহার করা যায়, ধূমপান থেকে শুরু করে তামাক, জর্দা, ইয়াবা, চরস, গাঁজা, এই সমস্ত দ্রব্যাদি পরিহার করতে হবে যুব সমাজকে। এটা যদি করতে পারা যায় তাহলে এই হৃদরোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। আরেকটি যে কথা বললেন স্যার, সেটা হচ্ছে গর্ভবতী মাদেরও হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন। তো অনেক গর্ভবতী মাদের আগে থেকেই হাইপার টেনশন থাকে বা উচ্চ রক্তচাপ থাকে, আবার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায় যে তার ডায়াবেটিসও থাকে। কাজে গর্ভবতী হওয়ার আগে এবং গর্ভবতীকালীন সময়েও একজন হৃদরোগ বিশেষজ্ঞের যিনি আছেন তার শরণাপন্ন হতে হবে, ওটা নির্ণয় করতে হবে কী ধরনের রোগে উনি আক্রান্ত। তারপরে একজন সুস্থ সুন্দর শিশু হয়তো উনি জন্ম দিতে পারবেন। তো সুধীবৃন্দ, আমরা এবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। স্যারের কাছে শেষ প্রশ্ন, একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে সুস্থ হার্ট সম্পর্কে আপনি কিছু বলুন। ধন্যবাদ। হৃদরোগ আমরা এতক্ষণ আলোচনার মধ্যে যেটা দেখলাম, আমরা সবাই হৃদরোগ বলতে আসলে হার্ট অ্যাটাক বলি, কিন্তু একটা হার্টের কিন্তু অনেক ধরনের রোগ হয়ে থাকে। হার্টের যে কাভারিং আছে তার রোগ হতে পারে, হার্টের যে মাসেল আছে সেটা রোগ হতে, হার্টের যে রক্তনালী তার রোগ হতে পারে, হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা পেসমেকার লাগাই, হার্ট স্পন্দন থাকে সেটার রোগ হতে পারে, হার্টে পানি জমতে পারে তার চিকিৎসা হতে পারে। তো বহুবিধ চিকিৎসা আছে। তো যেটা সেটা প্রথমেই হচ্ছে গুরুত্ব হচ্ছে গিয়ে রোগ নির্ণয় করাটা খুব, এবং রোগ এই হার্টের গুলো যত দ্রুত নির্ণয় করা যায় ততই সুবিধা। তো সবার জন্য একটা কথা হচ্ছে গিয়ে জন্মগত কারো যদি হৃদরোগের ত্রুটি থাকে, যেগুলো বলেন আপনি এসডি, বিএসডি, আমরা সহজভাবে হার্টের ছিদ্র বলি বা ভালভের সমস্যা, সেটা হচ্ছে গিয়ে যত দ্রুত শনাক্ত করা যায় এবং চিকিৎসা নির্ধারণ করা যায় যে ওনার সার্জারি করা যাবে না আপনার একটা ডিভাইস দিতে হবে, এবং সেটা দ্রুত করা গেলে এবং সুস্থ হিসেবেই মানুষ হিসেবেই ওনারা সমাজে থাকতে পারবেন। তো সেই প্রাথমিকভাবে এটা নির্ণয় করা খুবই জরুরি। আর যেগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত আমাদের যে আমার জীবনযাত্রার কারণে আমাদের হয়ে থাকে, যেটা আমরা হৃদরোগ বলবো আমরা, সেটা হচ্ছে সেইগুলা যেসব কারণগুলাতে হয়ে থাকে সেগুলা আমি বলি 3 ধাপে। প্রথম যে আমাদের কাছে প্রতিরোধ করা, এখানে প্রতিরোধটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা প্রথমে হতে দিব না। তারপরে যেসব কারণগুলাতে সেগুলা হয় সেগুলা নিয়ন্ত্রণ রাখবো। হার্ট অ্যাটাক হয়ে গেলে তার যে কমপ্লিকেশন সেগুলো যেন না হয় সেটা আমরা প্রতিরোধ করব। প্রথম হচ্ছে গিয়ে আমরা যদি খুব সুন্দর জীবনযাপন করি, আমরা আমাদের ওজন নিয়ন্ত্রণ রাখি, আমরা যদি আমাদের নিয়মিত আমরা এক্সারসাইজ করি, আমরা ব্যায়াম করি, আমরা খুব আমরা যদি মানসিকভাবে আমরা যদি চাপমুক্ত জীবনযাপন করি, খাদ্য অভ্যাস করে আমরা খাদ্য অভ্যাসগুলো যে ব্যালেন্স ডায়েট খাই, আমাদের যেগুলা আমাদের একটা বয়সের পরে চর্বি জাতীয় খাবার সেগুলো আমরা কম খাই, আবার হচ্ছে কি আমরা ফলমূল, অনেকগুলো ফলমূল আমরা আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো আমরা অভ্যাসে পরিণত করি, শাকসবজি সেইগুলা। পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে আমাদের কারো যাদের ব্লাড প্রেশার আছে, হাই ব্লাড প্রেশার, যাদের ডায়াবেটিস, যাদের কোলেস্টেরল, যাদের থাইরয়েড, এগুলা নিয়ন্ত্রণ করতে হবে। একটা জিনিস আমরা অনেকেই মনে করি যে আমি একবার ডাক্তারের কাছে গেলাম তো কিছুদিনের মধ্যে আমি ভালো বোধ করতেছি, আমি ওষুধ বন্ধ করি না। আপনি কখনোই ডাক্তারের সেই চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি কোনো ওষুধ বদলাতে পারবেন না, আপনি এটা বন্ধও করতে পারবেন না। তাতেই দেখা যায়, যদি আপনি দেখা যায় ইতিহাস ঘাটলে যে এই রোগী আসলে কয়েকদিন অনিয়মিত ছিলেন বা ওষুধ বন্ধ করে দিয়েছেন, তো আপনার বিপদের কারণ হতে পারে। কাজেই এগুলো নিয়ন্ত্রণ রাখলে এই প্রেশার, ডায়াবেটিস সব কিছু নিয়ে আপনি ভালো থাকতে পারবেন, আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কম থাকবে। হার্ট অ্যাটাক যদি হয়ে যায় আপনাদের, তাহলে কি করবেন? দ্রুত, আমি শুরুতে যেটা বলেছিলাম, দ্রুত আপনার নিকটবর্তী কোনো হাসপাতালে চলে যাবেন, শিশু থাকে সেখানে, এটা ইসিজি করবেন, ট্রপনাই করবেন সেটাতে, এবং ডাক্তারের কাছে যাবেন, সেই অনুযায়ী তাৎক্ষণিক আপনার চিকিৎসা নেবেন। কারণ যদি আপনার হার্ট অ্যাটাক না হয়ে থাকে, সর্বোচ্চ আপনার হাসপাতালে যাওয়ার যে আপনার যে বিড়ম্বনা সেটা হতে পারে, কিন্তু হার্ট অ্যাটাক যদি হয়ে যায়, আপনি গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে যান নাই, তখন হয়তো আপনার জীবনহানি হয়ে যেতে পারে। কাজে এটা গুরুত্ব বুঝে আপনি যে কোনো কারণে বুকে ব্যথা, যাদের রিস্ক ফ্যাক্টরগুলো আছে, ওনারা কখনোই আপনার আলসামি না করে আপনারা দ্রুত নিকটবর্তী চলে যাবেন। সেটাই তো, সুস্থ থাকতে হলে আপনাকে প্রতিরোধের গুরুত্ব দিতে হবে, সব কিছু নিয়ন্ত্রিত রাখতে হবে, মানসিক চাপমুক্ত থাকতে হবে, এবং
নিয়মাবর্তিতা, শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার, thank এবং সর্বোপরি হচ্ছে কি আপনার যে চিকিৎসক আছে ওনার পরামর্শ মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আমাদের স্টুডিওতে কষ্ট করে আসছেন, সেজন্য অভিনন্দন জানাচ্ছি, ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। সুধীবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। তো স্যার যেটা বললেন সার্বিকভাবে বলা যায় সংক্ষেপে, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ প্রতিরোধই সর্বাগ্রে আমাদের করতে হবে, সেটা বিভিন্ন রকমের কাজের মাধ্যমে করতে হবে। যখন বুকের ব্যথা, মধ্যে ব্যথা শুরু হয়, তখন থেকেই আমরা যে সচেতন হব তা নয়, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে স্যার যেটা বললেন। তারপরে আমাদের ব্যায়াম, কায়িক পরিশ্রম, ঠিকমতো ঘুম, পরিমিত ঘুম, রাতের ঘুম সঠিক মতো, এটা 7 থেকে 8 ঘন্টা, এটা আমাদের করতে হবে, ঘুমাতে হবে। পাশাপাশি যে জিনিসগুলো আমাদের কিছু কিছু রোগের কমপ্লিকেশান বা জটিলতা থাকে, যেমন স্যার বললেন চর্বির কারণে আমাদের হাইপার টেনশন হতে পারে এবং দেখা যায় যে আমাদের ডায়াবেটিস থাকতে পারে। এই কমপ্লিকেশনটা কিন্তু হৃদরোগের মুখ্য একটা অনুঘটক হিসেবে কাজ করে থাকে। কাজে এইগুলো কন্ট্রোলে রাখতে হবে। আর স্যার যেটা বললেন যে এরকম বুকের ব্যথা শুরু হলে বা কার্ডিয়াক অ্যারেস্টের ভাব হলে, যাই হোক না কেন, সংশ্লিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আর যে হৃদরোগ বিশেষজ্ঞ যে চিকিৎসাটা দেবেন, এই ওষুধগুলো বাদ দেওয়া যাবে না। কোনো সমস্যা হলে তার সাথেই যোগাযোগ করতে হবে। অনেক সময় স্যার যেটা বললেন, দেখা যায় ঔষধ গ্রহণ না করে বা সেবন না করে ফেলে পরে আবার চলে আসেন, নতুনভাবে খেতে চান, এতে দুর্ঘটনাটা বাড়ে। কাজে আমাদের সচেতন হতে হবে। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের এই আজকের অনুষ্ঠান আপনার ডাক্তার শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।